আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একটি খবর নিশ্চয়ই আপনাদের সবার চোখে পড়েছে। সেটি হচ্ছে আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের সময়ে বিএনপি সহ তৎকালীন বিরোধী দলের নেতাকর্মীদের নামে যে মামলাগুলো হয়েছিল তার মধ্যে 1006টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে অবাক হওয়ার কিছু নেই, আমরা বিস্মিত হইনি এবং এটি স্বাভাবিকভাবেই ধরে নিচ্ছে। তার কারণ 1-11 সরকারের সময় বিএনপি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল, আওয়ামী লীগ যখন 2009 সালে ক্ষমতা এলো তারাও একইভাবে নিজেদের নেতা কর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো সেগুলো প্রত্যাহার করে নিল, যেগুলোর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধেও কোনো কোনো মামলা ছিল, কিন্তু খালেদা জিয়া সহ অন্যান্য অনেক মামলা রয়ে গেল, চলমান ছিল। বিএনপি এখন ক্ষমতায় এসেছে, এখন ঠিক সেই একই কাজ করবে। এই জন্যই বলছি যে আমরা অবাক হইনি, কিন্তু কিছু গুরুতর প্রশ্ন তো ওঠেই। এই যে 1006টি মামলা প্রত্যাহার করে নেওয়া হলো, আমি বিশ্বাস করি এর মধ্যে অধিকাংশই হয়রানিমূলক মামলা। কোনো কোনো মামলা অবশ্যই এগুলোর ভিত্তি ছিল, কিন্তু অধিকাংশই হয়রানিমূলক মামলা। আমরা জানি আওয়ামী লীগ সরকারের সময় অসংখ্য গায়েবী মামলা হয়েছে, নিশ্চয়ই সে ধরনের মামলা এগুলোর মধ্যে রয়েছে। প্রশ্ন সেটি হচ্ছে যে গত 18 মাসে ইউনূস সরকারের সময় যে মামলাগুলো হয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে, এগুলো সহ অসংখ্য সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে, অর্থনীতিবিদদের বিরুদ্ধে মামলা হয়েছে, শিল্পী সাহিত্যিকদের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং যে মামলাগুলোর কথা বলছি আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে, কিছু মামলা বা আমি বলবো কিছু মামলা বাদে আর সবই তো ফেক, আর সবই তো হয়রানিমূলক মামলা। সেগুলো প্রত্যাহার করা হবে না? যদি না করা হয়ে থাকে কেন করা হবে না? সেই জবাবটি তো তারেক রহমানকে দিতে হবে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দিন বদলের স্বপ্ন দেখাচ্ছেন আমাদেরকে। তিনি এরই মধ্যে কিছু পদক্ষেপ নিয়েছেন যেগুলো অবশ্যই নন্দিত হয়েছে, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে, এবং এই যে গ্রহণযোগ্যতা পেলেন তিনি, সেই জায়গা থেকে তারেক রহমানের প্রতি আমাদের আস্থা, বিশ্বাস এবং প্রত্যাশার জায়গা অনেক গুণ বেড়ে গেছে। বিগত 18 মাসে তো যা ইচ্ছা তাই হয়েছে, যা ইচ্ছা তাই হয়েছে। 2024-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের আগে পরে যে মামলাগুলো হয়েছে তার কটি প্রকৃত আইন অনুযায়ী হয়েছে? এক একটি মামলায় মানে ওই সময় যারা নিহত হয়েছেন কিংবা আহত হয়েছেন এই সবকে কেন্দ্র করে শত শত মামলা হয়েছে। এই শত শত হাজার হাজার মামলায় লাখ লাখ মানুষকে জড়ানো হয়েছে, আসামি করা হয়েছে, হাজার হাজার মানুষকে জেলে ঢুকানো হয়েছে। যদি আমি বলি যে এই মুহূর্তে সাংবাদিক আনিস আলমগীর এখনো কারাগারে, তার বিরুদ্ধে অভিযোগ কি? তার বিরুদ্ধে যে মামলাটি হয়রানিমূলক নয়, এটি কি কেউ বিশ্বাস করেন এই বাংলাদেশে? আমাদেরকে যখন আটক করা হলো 3 মাস আমাকে রাখা হয়েছিল, প্রফেসর কার্জনকে 4 মাস রাখা হয়েছে, শেখ হাফিজুর রহমান কার্জন, সাবেক সচিব আবু আলম শহীদ খানকে 4 মাসের মতো কারাগারে রাখা হয়েছে, লতিফ সিদ্দিকীকে কারাগারে রাখা হলো, 70 ঊর্ধ্ব 80 ঊর্ধ্ব মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বুলবুল সহ আরও অনেককে যে 3 মাস 4 মাস করে কারাগারে রাখা হলো। এই মামলাগুলো তো এখনও চলমান। আমরা জামিনে ছাড়া পেয়েছি, মুক্ত তো হয়নি। এইগুলো যে একেবারে মিথ্যা বানোয়াট হয়রানিমূলক মামলা, সেটি নিয়েও নিশ্চয়ই কারোর প্রশ্ন নেই। আমাদেরকে সন্ত্রাস বিরুদ্ধে আইনে মামলা দেওয়া হলো। সিনিয়র সাংবাদিক, সাহিত্যিক শাহরিয়ার কবির, সাংবাদিক শ্যামল দত্ত, ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু, তারা যে এই যে পুরো 18 মাস 19 মাস ধরে কারাগারে রয়েছেন, জামিন পর্যন্ত পাননি, সেই মামলাগুলো প্রত্যাহার করা হবে না? তারেক রহমান এইসব ক্ষেত্রে কি নীরব থাকবেন? এবং শুধু এই যে পরিচিত নামগুলো বলছি, এর বাইরে আওয়ামী লীগের অসংখ্য নিরপরাধ মানুষ তারা কারাগারে এখনো পর্যন্ত অন্ধপ্রকোষ্ঠে রয়েছেন। এক একটি মামলায় হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে। সব মানুষের তো নাম ঠিকানা সহ মামলায় আসামি করা হয়নি, এজাহারভুক্ত করা হয়নি, অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। সেই মামলায় তো গত কয়েকদিন আগে পর্যন্ত মানুষকে ধরা হয়েছে, সেই সব মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। আমি আওয়ামী লীগ নেতা কর্মীদের কথা বাদ দিলাম, ফুটপাতের দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী, চায়ের দোকানদার থেকে শুরু করে সবজি বিক্রেতা, এমন অসংখ্য নিরীহ মানুষকে তো এইসব মামলা আটকানো হয়েছে। এই ধরনের মামলায় এখনো তারা কারাগারে রয়েছেন। শিশুদেরকে পর্যন্ত ধরা হয়েছে, যাদের বয়স 16 বছর 15 বছর, তাদেরকে বয়স বাড়িয়ে পুলিশ দেখিয়েছে 18 বছর, 19 বছর, 20 বছর।
আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি তো 3 মাস ছিলাম প্রায় কারাগারে, আমি তো দেখে এসেছি এইসব মামলা কি হবে। এই মানুষগুলো তো কোনো দলের আগেও নেই, পিছেও নেই। যারা চাঁদা দেয়নি সেই চাঁদাবাজরা ওই নিরীহ মানুষদেরকে, অনেক ব্যবসায়ীদেরকে তারা মামলায় জড়িয়ে দিয়েছে, এবং এক মামলায় যখন ঢুকেছে তখন পরবর্তীতে একের পর এক মামলা তাদের বিরুদ্ধে গেছে পেন্ডিং মামলা হিসেবে, ওই যে অজ্ঞাত হিসেবে রাখা হয়েছে হাজার হাজার মানুষকে। একটা মামলায়, আমি এই কথাগুলো আগেই বলেছি, আবারও বলতে হচ্ছে প্রসঙ্গক্রমে, একটা মামলায় 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত খরচ করে জামিন নিয়েছেন কেউ কেউ, বেল বন্ড গেছে জেল গেটে, পরবর্তীতে আবারও একটা ভুতুড়ে মামলায় এসে হাজির হয়েছে, আবার সেই মামলায় জামিন নিচ্ছে, আবার নতুন মামলায় এসে হাজির হচ্ছে। এই যে এটাকে বলে পিডাব্লিউ, এই পিডাব্লিউ তো কারাগারে বন্দি মানুষগুলোর মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি করেছে এখনো পর্যন্ত। সেই মামলাগুলোর কি হবে? সব কিছুর ঊর্ধ্বে দলীয় নেতাকর্মীরাই সবসময় বিবেচিত হবেন। সাধারণ মানুষের জন্য এদেশে কোনো আইন থাকবে না, নিরীহ নিরপরাধ মানুষের জন্য, শক্তিহীন মানুষের জন্য কোনো আইন থাকবে না। তারেক রহমান আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, তিনি টোল ফ্রি গাড়ি নেবেন না, তার এমপিরা বা মন্ত্রীরা নেবেন না, তিনি যানজট মুক্ত রাখার জন্য রাজধানীকে তিনি তার প্রোটোকলের গাড়ি, মানে গাড়ি বহরের যে সংখ্যা সেগুলো কমিয়ে নিয়ে আসছেন, তিনি শনিবারে অফিস করা শুরু করেছেন, তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান। যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, অবশ্যই অবশ্যই আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এই বাংলাদেশ যেন সবসময় একটি বিশেষ দলের না হয়ে থাকে। এবং এই যে আসিফ নজরুল, সাবেক আইন উপদেষ্টা, তিনি তো সরাসরি বলেছিলেন যে জামিন যেন কোনোভাবে না হয়, বা দেখে শুনে বিচারকদের জামিন দিতে হবে। এক ধরনের হুমকি পলিটিক্যাল গভর্নমেন্টগুলোর সময় যা হয়, আসিফ নজরুলরাও তাই করেছেন, মানবাধিকার লঙ্ঘন করেছেন, জামিনটা পর্যন্ত দেয়নি সহজে। এবং এই মামলায়, মানে যে মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে, সেখানে আসামি ছিলেন কারা কারা, কোন কোন দলের? জামাত ইসলামী, বিএনপির তো ছিলই, জামাত ইসলামী, হেফাজত ইসলামী, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ছিল, সেগুলো থেকে তাদের অব্যাহতি দেওয়া হচ্ছে। খুব ভালো কথা, খুব ভালো কথা। এবং এই সুপারিশগুলো তো এই আইন উপদেষ্টাই করে গেছেন, এই যে সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমি মনে করি, আমার দৃঢ় বিশ্বাস, এই আসিফ নজরুলকে জেলে যেতে হবে, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে জেলে যেতে হবে। তাদের বিরুদ্ধে যে দুর্নীতি অভিযোগ উঠছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছে, যেতে হবেই, এটি আমার দৃঢ় বিশ্বাস। তিনি যেভাবে মানুষের সঙ্গে বেইমানি করেছেন, নিরপরাধ মানুষকে জেলে ঢুকিয়েছেন, প্রকৃতি কাউকে ছাড় দেয় না। যে মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে, সেই মামলাগুলো যাচাই বাছাই করার জন্য 2টি কমিটি গঠন হয়েছিল এই ইউনূস সরকারের সময়। একটা জেলা প্রশাসকদের নেতৃত্বে জেলা কমিটি, আরেকটা হচ্ছে আইন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ছিলেন আসিফ নজরুল, তার নেতৃত্বের কমিটি। তারা যে সুপারিশগুলো দিয়ে গেছে সেগুলো এখন প্রত্যাহার করা হবে। আবার অন্তর্বর্তী সরকারের সময়ও অনেক মামলা প্রত্যাহার করা হয়েছে বিএনপি নেতাকর্মীদের নামে, যেগুলো ছিল অন্যান্য দলের নেতাকর্মীদের নামে। এখন আবার নতুন করে এই 1006টি মামলা প্রত্যাহার করা হচ্ছে। আমরা দাবি জানাবো, 18 মাসে যে ভৌতিক অবস্থার সৃষ্টি হয়েছিল, মানুষের জীবনে যে নাবিশ্বাস উঠেছিল নানান পর্যায় থেকে, মব থেকে শুরু করে, আমাদের যেই মামলায় নেওয়া হলো সেদিন কি ঘটেছিল? মব সৃষ্টি করা হয়েছিল। তো আমি নিজে ফোন দিয়েছিলাম পুলিশকে, অথচ পুলিশ এসে আমাদেরকে আটক করে নিয়ে গিয়েছিল। এগুলো তো ওপেন সিক্রেট, পুরো বিশ্ব যারা বাংলাদেশ সম্পর্কে খোঁজখবর রাখেন তারা সবাই জানেন। সেই মামলাগুলো প্রত্যাহার হবে না। যে আন্ডার এজ মানুষগুলো, মানে যে শিশুরা এখনো কারাগারে রয়েছেন, যে নিরপরাধ মানুষগুলো, আওয়ামী লীগ করে এমন অসংখ্য মানুষ যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কখনো জড়িত ছিলেন না, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না, তাদের মামলা প্রত্যাহার হবে না? এই প্রশ্ন রেখেই শেষ করছি। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।